Hello friends, welcome to my English grammar class. Today we are going to discuss some of the important aspects of preposition. আমরা আজকে প্রিপোজিশনের কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। তো এগুলো ধ্যান দিয়ে বা মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা সবার জন্য জরুরি, যারা শিক্ষার্থী তাদের জন্য আরো বেশি জরুরি। তো সবাই ধ্যান বা মনোযোগ দিয়ে দেখবে, এটাই আশা করে আমি শুরু করছি। এখানে দেখো লিখে রেখেছি কি ওভারকাম ইওর কনফিউশন। কি করো, তোমার কনফিউশনটা দূর করো অ্যাবাউট দ্য প্রিপোজিশনস। প্রিপোজিশনের যে প্রয়োগ, তার সম্বন্ধে যে সংকোচ বা বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তি দূর করবার জন্য এখানে এই ক্লাসটি রাখা হয়েছে। তো আমি কয়েকটা এখানে উল্লেখ করেছি, তাদের আনকমন ইউজেস এখানে আমরা আলোচনা করব। তো let us welcome our class to overcome your confusion. I am drawing your attention towards it. চলো তোমরা এসে আমাদের যে কনফিউশন রয়েছে এটা দূর করে দিই about the uses of prepositions. প্রিপোজিশনের প্রয়োগ সম্পর্কে, about the uses of preposition. আমরা প্রিপোজিশনের প্রয়োগ সম্পর্কে যে কনফিউশন রয়েছে এটা দূর করি এবং সেটা আমরা কিছু আনকমন ইউজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে এই ওভার ট্যাগলাইনটা পেটিয়ে দিলাম, দিয়ে এখান থেকে শুরু করছি আমার আজকের বিষয়। যদি তোমাদের ভালো লাগছে তো এটাকে যে সোয়াইপ আউট করে দিও না ভাই, এটাকে কন্টিনিউয়াসলি সোয়াইপিং করে করে চলে গেলে দেখলে না, তা না, কেটে কেটে দেখলে হবে না। কেটে কেটে দেখলে দেখাই হবে কিন্তু কিছু বোঝা যাবে না। যদি বুঝতে হয় তাহলে এটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। যেমন এখানে যদি এক নম্বরটা উত্তর এখানে লিখতে থাকি, রাউন্ড। রাউন্ড হচ্ছে মুভমেন্ট in a round path। যদি আমি কিছু বোঝাই যে যেটা গোলাকার পথে যাবে, একটা নির্দিষ্ট সিস্টেমেটিক গোলাকার পথে জিনিসটা থাকবে বা মুভমেন্ট করবে, তাকে বোঝানো তখন রাউন্ড ব্যবহার করা হয়। নির্দিষ্ট গোলাকার পথে, নির্দিষ্ট গোলাকার পথে ভ্রমণ করা বা থাকা। যদি গতি আর গতিপথে লিখলে হবে গতিপথে থাকা, অথবা এমনি থাকা হতে পারে। তো যদি নির্দিষ্ট থাকে তাহলে সেটা আমরা কি করি, রাউন্ড ব্যবহার করি। যেমন এক্সাম্পল যদি দিই এখানে কি সি wears a necklace কিসে থাকে নেকলেস করে, রাউন্ড হার। এখানে রাউন্ড হয় নেক, কিন্তু গলাটা গোলাকার বলে রাউন্ড হলো। ঠিক আছে? দ্বিতীয় এক্সাম্পল যদি দিই, বলি পৃথিবী গোলাকার পথে ঘুরছে, দা আর্থ moves round the sun। পৃথিবী গোলাকার পথে ঘুরছে, মুভ করছে, রাউন্ড হচ্ছে। মানে এটা যে অরবিটটা রয়েছে এটা এক্স্যাক্টলি নয়, ক্লিপ টাইপের হয়, কিন্তু তবু এটা রাউন্ডই হয়। একটাই গতি, মানে জিগজ্যাগ করছে না, ডাইরেকশন চেঞ্জ করছে না, একটা নির্দিষ্ট গতিপথে সে চলছে। তো এরকম ক্ষেত্রে রাউন্ডের ব্যবহার হয়। এবার দ্বিতীয়টা যেটা হলো, এটা হলো রাউন্ড আর এটা হলো অ্যারাউন্ড। মুভমেন্ট in indefinite direction। indefinite direction এই যখন অ্যারাউন্ড হবে তখন গতিটা হবে কিরকম, ইনডিফিনিট, নির্দিষ্ট গতিপথে থাকবে না, তখন অ্যারাউন্ড হবে। যেমন আমরা এখানে যদি বলতে পারি যে এই রাউন্ডের এক্সাম্পলগুলো মিটিয়ে দিয়ে এখানে এক্সাম্পলটা দিচ্ছি, এটা যে
দে মুভ অ্যারাউন্ড দ্য সিটি। তারা কি করেছিল, শহরের এই আনাচে কানাচে দৌড়ে গেছিল। এইটার উদাহরণ, শহরের বিভিন্ন প্রান্তে তারা দৌড়ে গেছে, নির্দিষ্ট গতিতে যায়নি। একবার উত্তরের দিকে শহরটা, তারপরে উত্তর দিক থেকে এবার উত্তর পশ্চিম দিকে আসে, সেখান থেকে পশ্চিম থেকে আবার ঘুরে এসে পশ্চিম দক্ষিণের দিকে, আবার পূর্ব দিকে, এইভাবে বিভিন্ন ডাইরেকশনে তাদের গতি চেঞ্জ হয়েছে। এইরকম যখন গতি চেঞ্জ বোঝাবে, যেখানে নির্দিষ্ট গতিপথ থাকবে না, তখন অ্যারাউন্ড হবে। তো রাউন্ড আর অ্যারাউন্ডের কথা বোঝা গেল। রাউন্ড হচ্ছে গোল গোল পথ, গোলাকার জার্নি, আর এটা হচ্ছে অনির্দিষ্ট জার্নি। কি বলা হয়েছে এখানে? মুভমেন্ট ইন ইনডিফিনাইট, অনির্দিষ্ট জার্নি। অনির্দিষ্ট দিশায় বা দিকে চলা। যখন অনির্দিষ্ট দিকে চলবে তখন সেটা অ্যারাউন্ড হবে, বোঝা গেল? তো অ্যারাউন্ড দিয়ে কিন্তু রাউন্ড হবে না। আই ওয়্যার এ নেকলেস অ্যারাউন্ড মাই নেক, দ্যাট ইজ রং, কারণ গলাটা গলাটা গোলাকার। কিন্তু আবার যখন the earth moves around the sun, around earth একচুয়ালি এদিক ওদিক হয় না। যে গতিপথ ঈশ্বর তাকে বানিয়ে দিয়েছে, সেই গতিপথে সর্বক্ষণ চলছে যতদিন থেকে সৃষ্টি হয়েছে। এই যে ব্যাপারগুলো, এগুলোকে নির্দিষ্ট বিষয় হচ্ছে, সেই জন্য এগুলোকে রাউন্ড করা হচ্ছে। আর যখন অনির্দিষ্ট হচ্ছে, যেমন আমরা বলতে পারি যে উই ওয়েন্ট অ্যারাউন্ড দিস ভিলেজ, আমরা এই গ্রামের বিভিন্ন দিকটা ঘুরে ঘুরে দেখেছি। তো আমরা দেখেছি, ঘুরে ঘুরে অ্যারাউন্ড করেছি। এইরকম যদি হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা কি হবে, অনির্দিষ্ট হবে, অ্যারাউন্ড হবে যখন। তো এটা বোঝা গেল দুটো। তো এটা থেকে এখানে কি করে দিচ্ছে এগুলো দিয়ে, এবারে নেক্সটটা যেটা বোঝাবার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে এগুলো ধ্যান দিয়ে দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা, যদি বিষয়গুলো ভালো লাগে, এটা কিন্তু সয়েড করে যেও না। যারা শিখতে চাও, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ হচ্ছে, তারা সয়েড করে না গিয়ে যেটা বলা হচ্ছে সেটা যদি শিখে রাখে, তাহলে তাদের ব্যক্তিগত যে ইংলিশ এক্সপ্রেশন হবে, দ্যাট উইল বি মোর অ্যাকুরেট। ঠিক আছে, তাদের বলার বিষয়টা অ্যাকুরেট হবে। এবং যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যখন প্রিপোজিশন কারেকশন করার জন্য আসবে, সেগুলো মনে রেখে কারেকশনটা করতে হবে। এগুলো নিজেকে বাঁচিয়ে তোলার বা নিজেকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা মাত্র। ঠিক আছে, আমাকে এগুলো শিখতে হয়েছে, কারণ আমাকে স্কুলে প্রতিষ্ঠিত করতে হয়েছে আমাকে নিজেকে অনেকগুলো ভিড়ের মধ্যে, যে না, হি ইজ নোয়িং এ সার্টেন এক্সটেন্ট অফ দিস থিং, সেগুলো সে জানে। তো যাই হোক, আমাকে যেমন প্রতিষ্ঠার চেষ্টা করতে হয়েছে, তোমাদেরও করতে হবে। ফরটা হচ্ছে এটা যখন হচ্ছে তখন রিজন, কারণ। ফরের আরো উদাহরণ রয়েছে, আমি এখানে কন্ট্রাস্ট করে দেখাচ্ছি, বিপরীত হলো। আর ফরটা হচ্ছে রিজনের জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, বা কারণের জন্য, বলার জন্য ব্যবহার করেছে। উদ্দেশ্য, পারপাস भी হতে পারে। কারণ হতে পারে অথবা পারপাস হতে পারে। আর এখানে যদি উদাহরণ দিই, এর ধরুন একটা he died, he sacrificed his life for his family. তার নিজের জীবনটা সে উৎসর্গ করেছে কার জন্য? তার ফ্যামিলির জন্য। এটাই কারণ ছিল, তার পারপাস ছিল। এইটা হলো ফরের জন্য ব্যবহার হলো। ফরের আরো রিজন রয়েছে, ফরের জন্য টাইম আছে। ফরের আলাদা, যখন শুধু ফরই বলবো তখন ফর করে ব্যবহার করা হবে। এখন এইটার সঙ্গে অ্যাবাউটের সঙ্গে কি পার্থক্য হচ্ছে সেটাই দেখানো হচ্ছে, ঠিক আছে। যেমন দ্বিতীয়টা হলো অ্যাবাউট, হলো
টু এক্সপ্রেস অবজেক্ট, অবজেক্ট বোঝানোর জন্য অ্যাবাউট ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ যদি দিই, I don't know about him, আমি তার সম্বন্ধে জানি না। হিমটা কি অবজেক্ট হচ্ছে, এই কার সম্বন্ধে অবজেক্টকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। যখন অ্যাবাউট হচ্ছে তখন অবজেক্টটাকে ব্যবহার করা হয়, মনে থাকবে তো। এগুলো এটাকে ধ্যান দিয়ে দেখতে হবে। আরেকবার বলে দিচ্ছি, ফর হচ্ছে যেটা রিজনের জন্য বা কারণের জন্য বা পারপাসের জন্য, আর অ্যাবাউটটা হচ্ছে টু এক্সপ্রেস অবজেক্ট, অবজেক্টকে বোঝানোর জন্য। টু ইন্ডিকেট, এক্সপ্রেস না, টু ইন্ডিকেট লিখতে হবে। টু ইন্ডিকেট অবজেক্ট কি হলো এখানে, ইন্ডিকেট কোন অবজেক্টকে বোঝাতে গেলে এখানে অ্যাবাউট ব্যবহার করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে এগুলো বুঝে নিতে হবে। আর নিজেও আরো বুঝবার জন্য দেখতে, হাতে মেটাতে হবে না, দেখতে হবে। থরো go through across the books and all, and just find out different grammar books, এগুলো দেখতে হবে। এবার ফর এন্ড অ্যাবাউট হয়ে গেছে, তো এবার এটাকে আমি আবার ইরেজ করে দিলাম, দিয়ে এবারে আগেরটা দেখার চেষ্টা করছি। এবারে টুটা যদি দেখি, টু দেখলে কি হবে, টু এর হচ্ছে কি ডাইরেকশনের জন্য হয়, সরি উল্টো বলছিলাম, টু এর জন্য হচ্ছে ডেস্টিনেশনের জন্য হয়, ডেস্টিনেশন মানে লক্ষ্যস্থল। টু হবে কি তোমার ডেস্টিনেশন সেইটা, আর টুয়ার্ডস হবে ডাইরেকশনের জন্য। আমি কোই কিন দিশায় যাচ্ছি, তো সেটা তো টুল ব্যবহার করতে হবে। যেমন এখানে এক্সাম্পলটা যদি দিই, I want to become a doctor, যখন একটা ছেলে বলছে যে আমি একটা ডক্টর হতে চাই, তার ডেস্টিনেশন কি হচ্ছে, টু বিকাম, এই যে ডক্টর হওয়াটা, এই হতে চাইছে সে, সেজন্য সে টু বললো, আই ওয়ান্ট টু বিকাম ডক্টর। এটা তার ব্যক্তিগত জীবনের লক্ষ্য, তার ডেস্টিনেশন হলো, আর এটা হলো লক্ষ্য, আর এটা হলো দিক। এটা দিকের জন্য হচ্ছে এটা ডাইরেকশন। I want to become a doctor, অথবা দ্বিতীয় एग्जांपल যদি এটারই দিই কি I অথবা he traveled, he went, লিখতে পারো he went to Delhi yesterday, সে দিল্লি গেছে গতকাল, যেখানে টু হচ্ছে কি ডেস্টিনেশনের জন্য, এটা লক্ষ্য যেখানে পৌঁছেছে, যে জায়গায় যেতে গেছে সেইটা এখানে বলতে হবে। বোঝা গেল? বোঝা যাচ্ছে কি? বোঝাতে যাই তো এটাকে এভাবে আরো অন্যান্য গুলো দেখে শিখে নিতে হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে, তবে এর পিছনে কোনো হেতু আছে তা করার। এবারে যদি এবার টুয়ার্ডসটা যদি প্রয়োগ করতে হয় তাহলে কি করতে হবে এখানে, টুয়ার্ডস এর জন্য টুয়ার্ডস হলো কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়া। এটার উদাহরণ যদি দিই, দে move towards the river, রিভার যেদিকে গেছে সেদিকে গেছে, দে টুয়ার্ড হলো ওই দিকে গেছে, রিভারের দিকে গেছে ওরা, তখন হবে ওয়েন্ট টু দ্য রিভার নয়, কারণ নদীতে ডুবতে যায়নি, তো কি হচ্ছে টুয়ার্ড দ্য রিভার, রিভারের কাছের দিকে, ওই দিকে যে রাস্তাটা সেদিকে গেছে। তো এইটা হলো দিকে, দিক নির্ণয়ের জন্য। দিক নির্ণয়ের জন্য ব্যবহার করা হবে তখন টুয়ার্ডস, আর টু হবে ডেস্টিনেশনের জন্য। এটা বোঝা গেল নিশ্চয়ই? এটা বুঝে থাকো তাহলে আরো আগের গুলো আবার জিজ্ঞেস করে নিয়ে এবারে আরো
সময় একটু লাগবে এগুলো করতে গেলে, এবং আবার ঘুরিয়ে ঘুরিয়ে রিপিট করে দেখে নেবে। তাই আশা করছি যে এগুলো যদি ক্লিয়ারলি দেখা যায়, ব্ল্যাক বোর্ড হচ্ছে তো এগুলোতে কিছুটা চক ব্রাশ থেকেই যাচ্ছে। Trying to erase the entire board properly screen so that this effort, this is not a poor effort, this is an effort only. I cannot say it as a poor effort. I am not making any poor effort. I am utilizing the resources with optimum level. মানে আমার স্কুলের ব্ল্যাক বোর্ড আমি গ্রিন বোর্ড লাগাইনি, অতটা অতিশয্য দেখার মতো ক্ষমতা ধরো নেই। এখন জাস্ট কনসিডিং দি আইডিয়া, এটা আমি স্বীকার করছি। আমি এটাকে ম্যাক্সিমাম ব্যবহার করার চেষ্টা করছি, ঠিক আছে। একটা হচ্ছে কি ফিক্স টাইম, এখানে অ্যাবাউট বলেছিলাম কিন্তু এখানে আবার অ্যাবাউট বলছি, আর অ্যাবাউটটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট টাইম। মানে অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক সময়। এটা আনুমানিক সময়ের জন্য, আর এটা ফিক্স নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময় বোঝালে 1 লাগবে, আর যদি অ্যাপ্রক্সিমেট আনুমানিক আমার ঠিক জানা নেই সময়টা কত, তখন যদি বোঝায় তো সেক্ষেত্রে অ্যাবাউট লাগবে, ঠিক আছে। তো এটা যদি আমরা এখানে সেন্টেন্স লিখি, এইটার উদাহরণ, I shall reach to your house or your home at 5 PM, মানে আমি 5টার সময়তে তোমার বাড়ি যাব, এটা ফিক্স টাইম, ঠিক আছে। ফিক্স টাইম বোঝানোর জন্য অ্যাট এর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এটা যখন ফিক্সড হবে তখন অ্যাট লাগাতে হবে। এবার যখন দ্বিতীয়টা বোঝাতে চাই এটা অ্যাপ্রক্সিমেটটা, তাহলে কি হতো এখানে এইটা অ্যাপ্রক্সিমেট টাইম। He may arrive here about 3:30 PM. ও হয়তো এখানে 3:30 নাগাদ আসবে, এটা ফিক্স টাইম নয়, অথবা ইট মে বি লিখতে পারবে। আর হি মে arrive মানে নিশ্চিত না, হি মাস্ট, হি শ্যাল এসব কিছু বলে নেই। दूसरा एग्जांपल যদি বলতে পারি, দ্বিতীয় एग्जांपल, ইট মে বি, মানে এখনকার সময় ধরো বলছি আমি এখন 10 হয়েছে, 10:30 AM, এখন আমি জানা নেই কতটা বাজে, আন্দাজ করছি, আন্দাজ করে বললাম যে এটা এখন হয়তো 10:30 বাজবে হবে। তো এরকম যখন আনুমানিক সময়ের কথা বলা হবে তখন এটা অ্যাবাউট ব্যবহার করা হবে, বোঝা গেল এটা। তো এইভাবে বুঝে নিতে হবে, আর বুঝে নিয়ে সেটা প্রয়োগ করতে হবে নিজের জীবনে। তো এটা প্রয়োগ করতে পারলে তখন বোঝা যাবে যে নিশ্চয়ই তোমার জানা রয়েছে। এবারে যখন জানা হয়ে গেল তখন এটা আবার একটা জানার চেষ্টা করি, সেটা হলো অ্যালং। অ্যালং যখন হবে তখন একটা যার কিছু কোনো লম্বা সারিতে থাকা, ঠিক আছে। কোনো জিনিস লম্বা একটা সারিবদ্ধ হয়ে আছে, যেমন ধরো এক্সাম্পল এখানে কি there are many shops along MG Road. Suppose এটা কোন একটা MG পার্টিকুলার রোড হচ্ছে, MG রোড। তো এই যেখানে অ্যালং লাগানো হচ্ছে, এই লম্বা সারিবদ্ধভাবে অনেকগুলো দোকান রয়েছে, এই যখন
সারিবদ্ধভাবে লম্বা করে থাকার ব্যবস্থা বোঝাবে, তখন অ্যালং হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? এবারে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্রু। থ্রু হচ্ছে ঘন বা ভিড়পূর্ণ জায়গায় ভিড়পূর্ণ স্থানের মধ্য দিয়ে যাওয়া। যখন কোনো ভিড়ের জায়গাতে যাওয়া হবে তখন সেটা থ্রুতে বিচার করতে হবে। ঠিক আছে, তো এভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে কি হবে, এটা বাক্যের এক্সটেনশন যদি লিখি এটা কি, the explorers passed through a deep forest একটা ঘন বনের বা জঙ্গলের মধ্য দিয়ে আবিষ্কারকারীরা গেল। তো এখানে যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেল সেটা কি হলো, ঠিক হচ্ছে ঘন এলাকার মধ্যে। তো যখন ঘন এলাকার জার্নি হবে তখন সেটা মনে রাখতে হবে যে আমাকে এইভাবে থ্রু ব্যবহার করতে হবে। এখানে থ্রু হচ্ছে কোনো ঘন বা ভিড়পূর্ণ স্থানের মধ্যে দিয়ে যাওয়া। ঠিক আছে, আর তারপরে एग्जांपल দুটো যদি দেওয়া যায়, উই walked through the crowded area, crowded fair। আমরা ভিড়ের সেই মেলার মধ্যে দিয়ে আমরা হেঁটে গেছিলাম, এটা হচ্ছে থ্রু। we walk through this example এটা একটা নাম্বার 1, এর একটা एग्जांपल নাম্বার 2। তো we walked through the crowded fair, ওই মেলার ঘন জায়গা দিয়ে আমরা হেঁটে গেছিলাম। তো এইভাবে বন্ধুরা যদি গ্রামার গুলো নিজের মনের মতো করে সাজিয়ে নেয় মানে তাহলে দেখবে এমটি হ্যান্ডে তোমার মাথায় কাজ করবে, তোমার বইয়ের দরকার পড়বে না। You need not keep any book in front of you like this, একটা টেবিলে রাখলে ওটা দেখলে পড়লে আর বললে হবে না, কারণ পরীক্ষার সময় তোমার মাথায় শুধু কাজ করবে, your memory will function and then only it will be helpful for you to crack any sort of competition exams। কম্পিটিটিভ এক্সাম যদি ক্র্যাক করতে চাও তাহলে নিশ্চিতভাবে এভাবে এটা করো, এবং নিজের জীবনের যে অভিষ্ঠিত লক্ষ্য, যে লক্ষ্যে তুমি এগিয়ে যেতে চাও সেই লক্ষ্য পূরণ করতে গেলে যে কনসেন্ট্রেশন, যে মানবিক গুণ থাকা দরকার, যে ব্যক্তিগত কি বলে এটাকে বিশেষ বৈশিষ্ট্যের জন্য, সমাজে নিজেকে টিকে রাখার জন্য একটা শক্তি অর্জন করা দরকার, সেগুলো সব চলে আসবে যদি তুমি ঠিক করে বসে স্থিত হয়ে বসে পড়তে পারো। মোবাইল দেখছো, ওদিকে টিভির দিকে কান আছে বাইরে, আর টেবিলের উপর বসে লিখছো বা মাঝে মাঝে ল্যাপটপ বার করে করে এসব দেখে বেড়াচ্ছ, you won't be able to concentrate। There are a lot of agents for distracting you। দুনিয়াতে ডিস্ট্রাক্ট করার জন্য অনেক এজেন্ট রয়েছে, যেমন তোমার বড় হলে তোমার গার্লফ্রেন্ড হতে পারে, তোমার এমনি জানাশোনা বন্ধু হতে পারে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, যাই কিছু হোক। তাহলে এই ধরনের লোকেরা তোমাকে ডিস্ট্রাক্ট করবে, কারণ তারা হয়তো কাজ নেই, সে হয়তো সফল হয়ে গেছে, অথবা সে সফলের মতো যোগ্য ব্যক্তি নয়। এরকম লোকেরা তোমাকে কি করবে, তার নিজের দলে টানতে যাবে, তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চাইবে। তো উইদাউট হ্যাভিং দ্য স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড কনভিকশন ফর ইউর লাইফ, যদি তোমার দৃঢ় সংকল্প না থাকে আর নিজের জীবনের প্রতি তোমার যদি সেই প্রতিজ্ঞা না থাকে যে আমি এটা করবই, তাহলে তুমি কিন্তু পারবে না। তো এটা যখন পারবে না, এটা ভেবে নিয়ে তোমাকে পারার জন্য কি কি করতে হবে সেটা ভাবো। বোঝা গেল? আমি আশা করছি তোমরা এটা পারবে এবং পেরে তোমার নিজের জীবনকে সফল করবে, এবং আমার সঙ্গে যেটুকু সময় কাটালে এটা তুমি ভাববে যে এটা আমার সময়টা অপব্যয় করিনি, সাইড করে গেলে বরং ছুটে যেতে কিছু শিখতাম না। এটা শিখে নেবে দয়া করে, আর নিজের জন্য শিখে নিও, আমার জন্য নয়। আর পারলে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আবার অন্যান্য ভিডিও যদি ছাড়ি, যখন ছাড়া হবে সেটা তোমাদের কাছে যেন পৌঁছায়, যেটা পৌঁছায় এবং পৌঁছে যেতে আবার ইন্টারাক্ট করতে পারি, সেটা দেখে নিও। এটা দেখে নিতে পারলে আমার পক্ষে খুব আনন্দদায়ক হবে, মঙ্গলময় হবে তোমার জন্য। তোমার টাইম মঙ্গলময় হোক, ভালো থাকো সবাই।
আর নিজের জ্ঞানের বিকাশ করে আরো সমৃদ্ধ হও, এই আশা রেখে এখানে শেষ করবো। ঠিক আছে, এই ঘর্মাক্ত যেটা বলা হয় মুখ নিয়ে আবার একটা স্মিত হাসি বিদায় না আছে। থ্যাংক ইউ।